আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আজকে আমার এই চ্যানেলে। আজকে আমি জুলাই সনদ নিয়ে কথা বলব। জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেক কনভারসেশন আছে। আমরা যারা প্রবাসে থাকি বা অন্য কোথাও থাকি, আমরা আসলে এই জুলাই সনদ সম্পর্কে অনেকটা ওয়াকিবহাল না এবং আমরা সবসময় এটা ফলো করতে পারি না। তো আমি খুব সংক্ষেপে ৫ মিনিটের ভিতরে জুলাই সনদ নিয়ে আলোচনা করব। দেখি আমি আপনাদের জন্য কতখানি এখানে আমি আলোচনা করতে পারি। ১ম এ আমরা চলে আসি আসলে জুলাই সনদ কি এবং জুলাই সনদটা আসলে কেন এটা সৃষ্টি হয়েছে। তো ২০২৪ সালে আমাদের একটা আন্দোলন হয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য এবং সেটার প্রেক্ষিতে যখন ডক্টর ইউনূস ৮ই অগাস্টে যখন সরকার গঠন করে তখন একটি ঘোষণা ছিল যে বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে সবকিছু রিফর্ম করা হবে। তো সেই রিফর্মের আলোকে করার জন্য একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। সেই ঐক্যমত্য কমিশনের কাজ ছিল যে তারা সংবিধান এবং দেশে কি কোথায় রিফর্ম করা লাগবে সে রিফর্ম করা হয়। তো ফাইনালি ১ বছর ধরে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন আ একটি প্রস্তাবনা এনেছে এবং সেই প্রস্তাবনার আলোকেই সে পুরো জিনিসটাকে বলা হয় জুলাই সনদ, ইংরেজিতে বলা হয় জুলাই চার্টার। সো আসুন আমরা আসলে দেখে নিই যে এই জুলাই চার্টারের নিয়ে আলোচনায় কেন কিছু বিষয় নিয়ে কন্ট্রোভার্সি আছে এবং কিছু বিষয় আসলে রাজনৈতিক দলগুলি মেনে নিতে পারতেছে না। আচ্ছা, এখন মূল বিষয়বস্তু বা সংস্কারে যে প্রস্তাবটা করা হয়েছে সেগুলো হলো তত্ত্বাবধায়ক সরকারের পুনর্ব্যবস্থা করা, সংবিধান সংশোধন করে রাষ্ট্রের মূল পরিচালনা নীতি চেঞ্জ করা, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমা এটা একটা পর্যায়ে আনায়, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, নির্বাচন কমিশন সংস্কার এবং বিচার বিভাগের প্রশাসনিক সংস্কার। এই যে ৬ টা বিষয় আছে এই ৬ টা বিষয়ই কিন্তু সবচেয়ে বেশি মূল আলোচনার বিষয়। বাকি বিষয়গুলি ধরেন সরকারি কর্ম কমিশন, পুলিশ রিফর্ম, দুর্নীতি দমন কমিশন সেগুলি মোটা দাগে বলতে গেলে যেসব রাজনৈতিক দলগুলি ঠিক আছে। এখন এই যে ৬ টা বিষয় বললাম, এই ৬ টা বিষয়ের উপরে রাজনৈতিক দলগুলির ভিতরে অনেক ধরনের আম মিসট্রাস্ট আছে এবং তারা কেন এটা মানতেছে না। সবচেয়ে বড় রাজনৈতিক দল আমার মনে হয় বিএনপি থেকে তারা যে সবচেয়ে বেশি প্রধান আপত্তিটা আছে তাদের হলো প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমা। মানে এখানে বলা হয়েছে যে এই সংস্কার যদি বাস্তবায়ন করা হয় তাহলে একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। নো ম্যাটার হোয়াট। উনি ৩ বার থাকুক, ৫ বার থাকুক সব মিলে যদি তার ১০ বছর হয়ে যায় সেটা উনি পারবেন না এবং দ্বিতীয় যে কথাটা বলা হয়েছে সেটা হলো যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান হতে পারবেন না। এটাও একটা আপত্তির বিষয় আছে রাজনৈতিক দলগুলোর। আম কিন্তু এটার নজির কিন্তু আমরা ভারতেও দেখতে পাই, আমেরিকাতেও দেখতে পাই যে যিনি প্রেসিডেন্ট হন বা প্রধানমন্ত্রী হন তিনি কিন্তু দলীয় প্রধান না। দ্বিতীয় যেটা আরেকটা বিষয় সেটা হলো রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি। তো রাষ্ট্রপতিকে কিছু বিষয়ে এককভাবে ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। যেমন মানবাধিকার কমিশন গঠন করা, তথ্য কমিশন গঠন করা। এই বিষয়গুলো রাষ্ট্রপতি কিছু কমিশন উনি নিজ থেকেই উনার উদ্যোগে উনি গঠন আ অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারবেন। এই বিষয় নিয়ে কারো কোনো আ কথা থাকবে না। এবং আ বিচার বিভাগের ব্যাপারে বলা হয়েছে যে বিচার বিভাগকে সম্পূর্ণ আ স্বাধীন করতে হবে। যে স্বাধীনটা আজও হয় নাই। প্রতিটা রাজনৈতিক দলই বলে সেগুলি, সেগুলি তারা মানতে পারে না। তো এই যে বিষয়গুলি আছে এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো যে প্রস্তাব করা হয়েছে পার্লামেন্টে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ অর্থাৎ পিআর পদ্ধতিতে যারা এই আগামী সংসদ নির্বাচনে যে পরিমাণ ভোট পাবে সেই ভোটের উপর ডিপেন্ড করে একটি উচ্চ কক্ষ আমেরিকার মতো সিনেট গঠন করা হবে। কিন্তু সিনেটের ক্ষমতা আবার সীমিত। সিনেট সব বিল তারা ভেটো দিতে পারবে না। নিম্ন কক্ষ অর্থাৎ পার্লামেন্ট সংসদে যে বিলটা পাস হবে সেটা উচ্চ কক্ষে সিনেট যাবে। সিনেট ৬০ দিন সময় পাবে সেটা রিভিউ করার জন্য। কিন্তু সিনেটের কোনো বিল আটকে দেওয়ার ক্ষমতা থাকবে না। সিনেট শুধুমাত্র রিভিউ করতে পারবে যদি কোনো বিলে পর্যালোচনা পরিচালনা করা লাগে সেটা তারা আবার ফেরত পাঠাতে পারবে। কিন্তু কোনোভাবে কোনো বিল সিনেট আটকায় দেওয়ার ক্ষমতা রাখতে পারবে না। অর্থাৎ উচ্চকক্ষ। অথবা, অথবা সিনেট যদি আবার পার্লামেন্টে পাঠায় এবং পার্লামেন্ট যদি সেই বিলটা আবার পাস করে, দ্বিতীয়বার যদি তারা আবার পাস করে, সেই সেইটা কিন্তু তারা আবার রাষ্ট্রপতির কাছে সরাসরি প্রেরণ করতে পারবে রাষ্ট্রপতির সিগনেচার করার জন্য। আরেকটা বিষয় হলো যে যদি আম আ ২ টা ২ টা মানে এখানে পার্লামেন্টের ২ ধরনের বিল আম উচ্চ কক্ষের কোনো কিছু করা থাকবে না। একটা হলো যে আম বাজেট সংক্রান্ত যেকোনো বিষয় সিনেটের এখানে কোনো কথা থাকবে না। অর্থাৎ উচ্চকক্ষের কোনো এখানে কোনো আপত্তি থাকতে পারবে না। সো এটা তাদের কোনো এখানে ইয়ে নাই। আর দ্বিতীয়টা হলো অনাস্থা। যদি কোনো কারণে যদি অনাস্থা প্রস্তাব আনা হয়, সে অনাস্থা বিষয়ে সিনেটের কোনো হাত থাকতে পারবে না। এটা সিনেটের সরাসরি লাগবে না। তো এটা নিয়েও রাজনৈতিক দলগুলির একটাই আছে এবং আরো বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলি যারা নমিনেশন দিবে, নমিনেশনের সাথে তাদের সিনেটে কারা যাবে উচ্চকক্ষে, সেই উচ্চকক্ষের আসনের আ নামের তালিকাও তাদেরকে প্রদান করতে হবে। একটা বিষয় প্রশ্ন ছিল যে যারা সিনেটে যাবে বা সেই আম উচ্চকক্ষে যাবে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল সেটা এখনো আলোচনা হয়নি। তো এইটা হলো একটা বিশাল পার্ট। এটা নিয়েও একটা আলোচনা এবং তর্কের একটা বিষয় আছে। এখন আসি যে ক্রিটিক্যাল পার্ট। যে ক্রিটিক্যাল পার্ট হলো যে এই যে সংস্কার প্রস্তাব করা হয়েছে যা জুলাই সনদ করা হয়েছে। জুলাই সনদের ২ টা পার্ট আছে। একটা হলো যে
কনস্টিটিউশনাল রিফর্ম, আরেকটা হলো যে সাধারণ রিফর্ম। ধরেন পুলিশের রিফর্ম করা বা অন্য কিছু রিফর্ম, এগুলো সাধারণ রিফর্ম। কনস্টিটিউশনাল রিফর্মের জন্য বিচার বিভাগের কিছু রিফর্ম করা, তত্ত্বাবধায়ক সরকার রিফর্ম করা, প্রধানমন্ত্রী ক্ষমতাসীমা, এগুলির জন্য সংবিধান পরিবর্তন করতে হবে। এখন ধরেন রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে এবং তারা অঙ্গীকারবদ্ধ করেছে যে ক্ষমতায় যাওয়ার ২ বছরের ভিতরে এই জুলাই সনদের সবকিছু তারা আম তারা তারা সংবিধানের সাথে পরিবর্তন আনবে। কিন্তু এটা কোথাও বলা হয় নাই যে এটা যদি না করে তাদের কি হবে? এটা কিন্তু কোথাও বলা নাই। এটা এক ধরনের একটা কমিটমেন্ট, সফট কমিটমেন্ট। এটাতে কোনো কিছু নাই যে তাদের বাধ্যবাধক এটা ছাড়া ক্ষমতায় থাকতে পারবে, যেতে পারবে। জুলাই সনদের সবচেয়ে বড় আ ডিসেবল বিষয়টা হলো যারা এই আন্দোলন করলো ছাত্ররা, তারপরে তারা একটা রাজনৈতিক দল গঠন করলো এবং তারাই এই জুলাই সনদটা ঠিকমতো তারা অ্যাকসেপ্ট করে নাই এবং তারা সেই সনদে স্বাক্ষর করতে যায় নাই। এবং তাদের মতামত হচ্ছে যে তারা যেটা চেয়েছে সেটা সেখানে রিফ্লেক্ট হচ্ছে না এবং তাদের চাওয়া পাওয়া এখানে মিলতেছে না। তাদের অনেক প্রস্তাব ছিল, সেই সব প্রস্তাব এখানে নেওয়া হয় নাই। এখন আসলে আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি নিজে পুরা জুলাই সনদটা পড়েছি। সেখানে এটা প্রায় ২৫-৩০ পেজের একটা জুলাই সনদ। সেখানে রিফর্মটা অনেক ৪৮ টার মতো পয়েন্ট করা হয়েছে এবং অনেক কিছুই করা হয়েছে। আসলে এই রিফর্ম হলে কে লাভবান হবে? এই রিফর্মে লাভবান হবে বাংলাদেশের জনগণ। আর যদি এই রিফর্মটা যদি সংবিধানে যদি না অ্যাডপ্ট করা না হয় তাহলে রাজনৈতিক দলগুলি সেই আগের দলগুলি থেকে যাবে। আম আমার ব্যক্তিগত বিশ্বাস হলো এই রিফর্ম হবে না। এই রিফর্ম কেউ করবেও না, এই রিফর্ম হবেও না। আ রাজনৈতিক দল ক্ষমতায় বসে এই রিফর্ম জীবনে কোনদিন করবে না। কারণ সে জানে যে এই রিফর্ম করলে তার নিজেরই ক্ষতি হবে। একমাত্র আমি মনে করি যে এই রিফর্ম যদি কিছুটা হলেও যদি করতে পারে সেটা আ জামাত ইসলামী এবং এনসিপি, এই ২ টা দল যদি ক্ষমতার কাছাকাছি যায়, কারণ তাদের আসলে লিগ্যাসি, পারিবারিক তন্ত্র, এই বিষয়গুলি এখানে নাই। তো তারা এইখানে একটা ভূমিকা রাখতে পারবে। অন্য দলগুলি পারিবারিক রাজনীতি করে। অ্যাম এই পারিবারিক রাজনীতি করার জন্য দলীয় প্রধান হওয়া, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা, এই জিনিসগুলি অন্য দলগুলি মেনে নিবে না। তো এই সবকিছু মিলিয়ে আমি বলতে পারি যে আম রিফর্ম একটা ভালো, জুলাই সনদ একটি ভালো বিষয় বাংলাদেশের জনগণের জন্য এবং সেই জন্য এই জিনিসগুলি যেন সংবিধানে সংযোজন করা হয়, বাংলাদেশের মানুষ যেন জানতে পারে, সেজন্যই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে একটা গণভোট করতে। তো সেই গণভোটটাতে বাংলাদেশের মানুষকে রিফর্ম করা হবে এবং গণভোটটা হওয়া আসলে জরুরি। কারণ বাংলাদেশের মানুষ জানা দরকার যে ২৪ সালে যে আন্দোলনটা করে এত রক্ত দেওয়া হয়েছে, সেই রক্তের বিনিময়ে যে একটি দেশে যে একটি পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, সেই পরিবর্তনটার সাথে উনি একমত কিনা। তো সেটা আমি বুঝলাম না রাজনৈতিক দলগুলি সেটার বড় রাজনৈতিক দল কয়েকটা আছে তারা এটা করতে চায় না। তাদের কথা হলো আগে আমাকে ক্ষমতায় যেতে দাও, আমি ক্ষমতায় যাই। ক্ষমতায় গেলে আমি সব করব। আমার মনে হয় না ক্ষমতায় গেলে আর রাজনৈতিক দলগুলি কিছু করবে। কিন্তু আমরা এখনই যা দেখতে পাচ্ছি আসলে আমাদের ভবিষ্যৎ ভালো না। জুলাইয়ের যে রিফর্মটা আসলে হবে না। শুধু এই ছোট বাচ্চাগুলি তারা বুক পেতে তাদের জীবন দিয়েছে। ১৪০০ মানুষের জীবনের বিনিময়ে যে জুলাই সনদ হয়েছে, সেই জুলাই সনদ আগামী নির্বাচনের পরে আমরা বাংলাদেশ যেভাবে গত ১৭ বছর চলতেছিল, তার আমরা মিনি ভার্শনে চলতে দেখব। আমরা আসলে নতুন কিছু পাওয়ার এক্সপেকটেশন করি না। আ এ আ আমার এটাই আমার শেষ বক্তব্য। আশা করি আপনারা সামনে আমার সাথে আরো যুক্ত হবেন। নতুন কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আবার কথা বলব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার সাথে